জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। 1818 সাল মেরি শেলি লিখেছিলেন এক কালজয়ী উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস, এক জোড়াতালি দিয়ে বানানো মৃতদেহের ওপর এক্সপেরিমেন্টের গল্প। তরুণ বিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের সে এক্সপেরিমেন্টে ওই মৃতদেহ, জোড়াতালি দেয়া মৃতদেহ প্রাণ পায়, এক কুৎসিত কদাকার প্রাণ। সে প্রাণ পরে পাল্টে যায় দানবে। ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছের লোক, ভাই, স্ত্রী, পরিবারের সবাইকে খুন করে সে দানব। সৃষ্টিকর্তার বিরুদ্ধেই সে দানবের কুকীর্তি। সে দানবকে মারতে গিয়ে নিজেই শেষ হয়ে যায় বিজ্ঞানী। বাংলাদেশ অনেকটা সেরকম। যাকে আমরা তৈরি করেছি তারাই এখন আমাদের শেষ করতে উদ্যত। ভারতের বিরুদ্ধে চক্রান্তে পাকিস্তান আর চীনের সঙ্গে শয়তানি অক্ষ তৈরিতে রত। পেহেলগাঁওয়ের আবহে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ। নয়া বিপদের নাম বাংলাদেশ। শুধু পাকিস্তান নয়, ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে এক ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব। আমাদের হাত ধরে যে দেশের জন্ম, সেই দেশে এখন আমাদের ছোবল মারতে উদ্যত। সেই দেশের তরফে উস্কানি আসছে, ভারত ভাঙো, আলাদা করো উত্তর পূর্বকে। যে দেশের ওপর অকথ্য অত্যাচারের নজির গড়েছিল পাকিস্তান, আজ সেই ধর্ষক খুনি পাকিস্তানি বাংলাদেশের ইউনূস সরকারের বন্ধু। বাংলাদেশে জাল ফেলেছে আইএসআই। বাংলাদেশ থেকে ফের উঠছে ভারত পাগের জিগির। বঙ্গ সীমান্তে বাড়ছে বিপদ। বাংলাদেশে জাল চওড়া করছে আইএসআই। অন্তত দু দফায় উত্তর পূর্বের রাজ্যের সীমান্ত লাগোয়া বাংলাদেশের এলাকা ঘুরে যায় আইএসআই এর কর্তারা। স্পেনে একটি গোয়েন্দা সংস্থার সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান। সেখানে আইএসআই এর সঙ্গে ডিজিএফআই প্রধানের আলোচনা হয়। পাকিস্তানিদের একাধিক বিষয়ে ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা চলে, যদিও সেই সম্মেলনে ভারত আমন্ত্রিত ছিল না। বাংলাদেশে সক্রিয় হচ্ছে লস্করি তৈবা বাংলাদেশ মডিউল। উপদেষ্টা আসিফ নজরুলের অফিসে মডিউলের প্রধান জঙ্গি নেতা হারুন ইজাহার বৈঠক করেন বলে খবর। শুধু তাই নয়, উপমহাদেশে এবার মাথা গলাচ্ছে হামাসও। ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের দেখা মিলেছে। তাদের হাত চওড়া হয়েছে বাংলাদেশেও। গত 7ই অক্টোবর বাংলাদেশে আসে দুই হামাস নেতা, শেখ সালেম কুদ্দুমি, শেখ খালেদ মেসাল। হামাস নেতাদের বাংলাদেশে নিয়ে আসে আইএসআই। বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ বেড়ে উঠছে। এই আবহে বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমান সরাসরি ভারত ভাগের ডাক দিয়েছেন। এর আগে এবিটি চিফের মুখে শোনা গিয়েছিল ভারতের 7 সিস্টার দখলের কথা, কিন্তু এবার বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়াতে যিনি চীনের সাহায্য নিয়ে ভারতের এই 7 সিস্টার দখলের ডাক দিচ্ছেন, তিনি কোনো সাধারণ নাগরিক নন। তিনি ফজলুর রহমান, যিনি বিডিআরের একসময় প্রধান ছিলেন, চিফ ছিলেন, এমনকি এখন এই মুহূর্তে বিডিআর কমিশনের চেয়ারপারসন। ফেসবুকে পোস্ট করে ফজলুর রহমানের দাবি, ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারত ভাগের চেষ্টা করা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত। ভারত শত্রুকে ধ্বংস করে গাজী হয়ে ফিরব, এমনটাই দাবি ফজলুর রহমানের। এই ফজলুর রহমান তিনি যখন দায়িত্বে ছিলেন 1999 সালে, সেই সময় বিডিআরের তরফ থেকে বা বিএসএফ এর ওপর নির্বিচারে হামলা চালানো হয়। সেই সময় 50 জনের মৃত্যু হয়েছিল এবং শোনা যায় এই ফজলুর রহমান আইএসআই এর অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তার এই ধরনের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
ভারত ধ্বংসের এই খোলাখুলি আহ্বান এতটাই চড়া ছিল যে ঢোক গিলতে হয়েছে ইউনূস সরকারকেও। প্রেস সচিব শফিকুল আলম পাল্টা পোস্ট করে দাবি করেন ওসব ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্য। অন্তর্বর্তী সরকার এই ধরনের মন্তব্য সমর্থন করে না, তবে তাতেও দাঁত নখ আড়াল করা যায়নি। আর সেই কারণেই পোকামাকড়ের মতো গর্ত থেকে বেরিয়ে খোলাখুলি বাংলাদেশে আজকাল মিছিল করে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনগুলি। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। যে বাংলাদেশ পেরিয়ে লোকজন এসে এপারে মুর্শিদাবাদে অশান্তি ঘটিয়ে গিয়েছে বলে অভিযোগ রাজনৈতিক দলগুলির। স্বাভাবিকভাবেই রাজ্যের বাকি সীমান্তবর্তী জেলাগুলিতে উদ্বেগ বাড়ছে, চিন্তা বাড়ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যারা রয়েছেন। শিলিগুড়ির ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, সীমান্তবর্তী গ্রামগুলোর যে মানুষজন তারা চাইছেন সরকার আরেকটু নিরাপত্তার কড়াকড়ি করুক, নাহলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন, যেরকমভাবে চেনা পরিবেশগুলো ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে, ওপারের যে মুখগুলো দেখা যেত সেই মুখগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, দাঁত নখ বেরোচ্ছে তাদের। সরকার নিরাপত্তা না দিলে তারা যাবেন কোথায়? ইন্দো বাংলা সীমান্তের ফাঁসিদেওয়া বা ফুলবাড়ির মতো গ্রামগুলিতে কেমন যেন থমথমে পরিস্থিতি। পেহেলগাঁওয়ের আবহে সীমান্ত পারে উদ্বেগ, উৎকণ্ঠা। বাংলাদেশের ভেতরে গোলাগুলির শব্দ শোনা যায় মাঝে মাঝে। কি চলে বুঝতে না পেরে আতঙ্ক বাড়ে, রাত বিরাতে ঘুম ওড়ে। আতঙ্ক, ভীষণ আতঙ্কে। আমরা তো একদম ঘরের পাশেই বলতে পারে, আমার ঘরের পিছনেই হচ্ছে বর্ডার এলাকা, বাংলাদেশ ভারতের মাঝখানে একটা নদী আছে। নদীটাই হচ্ছে আমাদের মানে মাঝখানের বেড়া বলতে পারেন। তো আমরা আতঙ্কে আছি। 5-7 বছর আগেরও ঘটনা, হ্যাঁ, এর আগেও গুলাগুলি হয়েছিল পয়লা বৈশাখের দিনই। বাংলাদেশে যতটা এফেক্ট হচ্ছে সেই এফেক্ট পড়ছে আমাদের উপর। প্রত্যেকে চাইছেন সরকার নিরাপত্তা দিক। চেনা দেশ অচেনা হয়েছে, চেনা সীমান্ত হয়ে উঠছে বিপদের। আতঙ্কে আছে আমরা, রাত্রে ঠিকমতো ঘুমোতে পারছি না আর কি। কখন কি হবে, মাঝে মধ্যে গোলাগুলির আওয়াজ শোনা যায়, কখন কি ঘটবে না ঘটবে, এই জন্য আমরা খুব আতঙ্কে আছি। তো ভারত সরকারের কাছে আমরা আপিল করছি যেন ভারত সরকার আগাম আমাদের কিছু সুরক্ষার ব্যবস্থা করে। রাতে তো আমাদের একদমই ঘুম হচ্ছে না, কারণ কখন কি হয়ে যাবে সেটা হচ্ছে বলা মুশকিল। সরকারের কাছে এটাই অনুরোধ যে আগাম যেন কোনো আমাদের জন্য সুরক্ষা ব্যবস্থা রাখে। আগেও অনেক গোলাগুলি এগুলো হয়েছে, আমরা আওয়াজ পাই মাঝে মধ্যে, বন্দুকের আওয়াজও পাই। তো সেটা নিয়েও আমরা অনেক আশঙ্কায় আছি। 30-35 বছর ধরে এই এলাকা চেনাশোনা জায়গাগুলোয় আতঙ্ক জাঁকিয়ে বসছে ক্রমশ। এই যে আমাদের এখানে গেট ছিল, সেই গেটও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে আগে আমরা নদীতে খোলামেলাই যেতাম, কিন্তু এখন সেগুলোও আমাদের বন্ধ। কেননা বলা যায় না বাংলাদেশ সামনে কখন কি হবে, মানে সেই একটা মানে ভয় আতঙ্ক। সেজন্য আমাদের সব রকমভাবেই চারদিক থেকেই বন্ধ। রীতিমতো উৎপাত চলছে বাংলাদেশিদের। আজ পড়ছে সাধারণের রোজ নাম চায়। খুবই আতঙ্কে আছি আমরা। এই যে আমাদের একটা অনুষ্ঠান চলছে, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারিনি, কালকে সারা রাত্রি বসেছিলাম কখন কি হয়। বিএসএফ বারবার এসে আমাদের বলতেছে অ্যালার্ট থাকেন। মানে ওরাও ভয় পাচ্ছে, কারণ এখানে থাকে 2টা বিএসএফ, ওরা একসঙ্গে 25-30 জন চলে আসতেছে, তার কেটে দিচ্ছে, গরু নিয়ে চলে যাচ্ছে, ঝামেলা করতেছে। কালকে আমরা নদীতে যেতে পারি, আমাদের এখানে একটা অনুষ্ঠান, আমরা নদীতে জল আনতে যাবো, বিএসএফ বলছে না, গেট খুলবে না, যাওয়া যাচ্ছে না। রাতে পরিবার নিয়ে অনেকটা জেগেই থাকতে হয়, কারণ তারা ব্যাপক আতঙ্কে রয়েছে। ইন্দো বাংলা সীমান্তের যারা বর্ডারের কাছে বসবাসকারী, তারা কিন্তু এই মুহূর্তে যেটা বলছে অবিলম্বে তাদের সঠিক সুরক্ষার ব্যবস্থা দেওয়া হোক, নচেত তারা আদেও এরকম যারা ভারতীয় বর্ডারে যারা বাসিন্দা এখানে থাকবে কিনা সেটা নিয়েও ভাবতে শুরু করেছে। ইন্দো বাংলা সীমান্তের ফাঁসিদেওয়া থেকে ক্যামেরায় অমিত ও ঋষির সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। আজকে জেলার মানুষদের কথাই আপনাদের শোনাবো, তারা কি ভাবছেন, তারা কতটা উদ্বেগে আছেন। মালদা জেলার প্রায় 18 কিলোমিটার, মোটামুটি একটা গড়ে যদি হিসেব করি, অরক্ষিত, কোনো কাঁটা তার নেই। চোরাচালান, দুষ্কৃতীদের আনাগোনা, এই অভিযোগ কিন্তু আজকের যে তা নয়, কিন্তু জঙ্গি বাড়বাড়ন্তে সমস্ত বিষয়টাই এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মালদা তার পাশের জেলা মুর্শিদাবাদ, সেখানে সদ্য একটা অশান্তি দেখেছে, আর তাতে বাংলাদেশের যোগের অভিযোগ উঠেছে।
মালদা বারবার বরাবর শান্তিতে বাঁচতে চাইছে, কিন্তু শান্তি মিলছে কই? উদ্বেগ ভর করছে সীমান্তের বাড়ি ঘরদোরগুলোতে। ওয়াকফ বিলে প্রতিবাদ, হিংসা, আগুন মুর্শিদাবাদ। ঘর হারিয়ে নদী পেরিয়ে মালদায় আশ্রয়, একটা ক্ষত সারিয়ে উঠেছে বাংলা। তারপরেই পেহেলগাঁও। চেনা অনেক ছবি অচেনা হয়ে গিয়েছে আজ। সে পাল্টানো সময়ে চিন্তা বাড়ছে মালদার। মুর্শিদাবাদের পরিস্থিতি কাছ থেকে দেখেছে মালদা। ঘর ছাড়াদের ঠাঁই দিয়েছে মালদা। তাদের ঘর বাঁচাবে কে? বাংলাদেশের সঙ্গে ১৭২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে মালদা। এতদিন সে অর্থে দুশ্চিন্তা কম থাকলেও এবার চিন্তা বাড়ছে প্রশাসনিক বিএসএফ স্তরেই। মালদা জেলার ১৭২ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়েই কড়া নজরদারি ব্যবস্থা করেছে বিএসএফ কর্তারা। অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। নজরদারি রাখা হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। এই এলাকায় কোনো রকম জঙ্গি নাশকতা বা অনুপ্রবেশ ঘটছে কিনা সেই বিষয়ে যেমন নজরদারি রাখা হচ্ছে, তেমনই কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো রকম উত্তেজনা ছড়ালে তার প্রভাব এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে এসে পৌঁছাবে, তারই আশঙ্কা করছেন বিএসএফ কর্তারা। আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল। চীনও তাকে সমর্থন করছে। সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি, কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা। আমরা তো প্রচণ্ড আতঙ্কে আছি। প্রথমত কেননা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার, এখান দিয়ে এমনিতেই কাঁটাতার, অনেক জায়গায় কাঁটাতার নেই। এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার্স সব কিছু পাচার হয়। তাতে আমরা আতঙ্কে আছি। যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটকরা যেভাবে আক্রান্ত হলো, আমরা আতঙ্কিত। আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার, আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। যেভাবে চোরাপথে অস্ত্র আমদানি বা এসব হচ্ছে, আমরা বিএসএফের আরও নজরদারি, আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্সগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক। বাংলাদেশের সঙ্গে হৃদ্যতার অভাব ঘটেনি মালদার, কিন্তু সেই বাংলাদেশি এখন পিঠে ছুরি বসাতে উদ্যত। এপারে উস্কানিতে মদতদাতা, পাল্টে যাওয়া বাংলাদেশ মাথা ব্যথা বাড়াচ্ছে মালদার বাসিন্দাদের। এই অবস্থায় ভরসা প্রশাসন। মালদা সীমান্ত থেকে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে রণজয় সিংহ রায়, জি24 ঘন্টা। আমাদের ঘরেও তো আর ঘর শত্রু বিভীষণের অভাব নেই। যেমন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বাংলাদেশিদের এদেশে পাচার করছিল ভারতের দালালরা। স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একটা চেষ্টা চলছিল বেশ কয়েকজনকে নিয়ে। বিএসএফ তাড়া করে, আর বিএসএফ এর তাড়ায় পালিয়ে যেতে পারে অনেকে। ধরা পড়ে যায় ভারতের ৩ জন দালাল আর ২ বাংলাদেশি মহিলা, খাদিজা খাতুন আর রাজিয়া খাতুন। এই খাদিজা খাতুন আর রাজিয়া খাতুনের বাড়ি ওপারে সাতক্ষীরায়। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কিন্তু ভাবুন, এদেশের মানুষ ওপার থেকে এদেশের লোক ঢোকাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। বিপদ বাড়ছে এদেশের। আর উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। সেখানে এই পরিবর্তিত পরিস্থিতিতে আরও টহলদারি বেড়েছে, নজরদারি বেড়েছে। সে কারণে প্রায় পাচারকারী অনুপ্রবেশকারীদের পাকড়াও করার খবর আসছে, কারণ বিস্তীর্ণ এলাকা এখনো কাঁটাতারহীন। কাশ্মীরে নাশকতার পর বাড়তি সুরক্ষা দেয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, বাগদা, গাইঘাটা এইসব এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী। বাগদার সীমান্তবর্তী এলাকায় প্রায় ১২ কিলোমিটার অঞ্চলে কাঁটাতারবিহীন। বনগাঁ ও গাইঘাটা সহ এলাকার প্রায় ৩০ কিলোমিটার অঞ্চলেও কাঁটাতার নেই। এই কাঁটাতারবিহীন সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশের রমরমা ছিল। সে কারণেই এই এলাকাগুলোতে এখন বাড়ানো হয়েছে নজরদারি। বাংলাদেশ থেকে কোনো রকম অনুপ্রবেশ করে যাতে নাশকতা না ঘটাতে পারে এপারে, তার জন্য সীমান্তবর্তী এলাকাতে বাড়তি নজরদারি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা। ২৪ ঘন্টা টহলদারি চলছে সীমান্তবর্তী এলাকাগুলোতে।
বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা। পেট্রাপোল বর্ডার, এই বর্ডারের পার্শ্ববর্তী এলাকা বনগাঁ, বাগদা, গাইঘাটা, যেখানে বিস্তীর্ণ এলাকাতে কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। কোথাও বা 12 কিলোমিটার, আবার কোথাও বা 30 কিলোমিটার কাঁটাতারবিহীন। এই সমস্ত জায়গাগুলো থেকেই ঘটত অনুপ্রবেশ, আর তার ফলেই কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে বিএসএফ দ্বারা বাড়তি নজরদারি করা হচ্ছে, এমনটাই দেখা গেছে পেট্রাপোল এলাকাতে। ক্যামেরায় শর্মীর সঙ্গে মনোজ মণ্ডল, জি 24 ঘন্টা। ওই বাংলাদেশের মতো একটা পুচকি দেশ, কিন্তু মুশকিলটা হচ্ছে ওপার থেকে যারা এপারে এসে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন তারা বড়সড় মাথা ব্যথা। মাঝে মধ্যে দেখবেন যে পিঁপড়ে মশা কামড়ালেও তার জ্বালা কিন্তু বড় জোর। সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গায়। কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারবে না। এভাবে বিরক্ত করা, ডিস্টার্ব করা, অশান্তি পাকানো, এই বিষয়গুলো চলতেই থাকবে। আর এই জায়গা থেকেই সীমান্ত পারে যাদের বাড়ি রয়েছে, যারা একেবারে সরকারি নিরাপত্তার ওপর, বিএসএফের ওপর নির্ভরশীল, তাদের অশান্তি বাড়ছে, তাদের উদ্বেগ বাড়ছে। তবে বেনজির সাহস দেখাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া যেসব গ্রামগুলি রয়েছে তাদের বাসিন্দারা। তারা এই কদিনে অনেক কিছু দেখে ফেলেছেন। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সীমান্ত পারের বাড়বাড়ন্ত দেখেছেন। তারা দেখেছেন কাঁটাতার দেওয়া নিয়ে বিএসএফ বিজিবি ঝামেলা, বিজিবি কাঁটাতার দিতে দিচ্ছে না। অনুপ্রবেশে, মাদক পাচারে সরাসরি মদত দেওয়ার চেষ্টা করে এই বিজিবি, সেই কারণে কাঁটাতারের বেড়া দেওয়া তাদের পছন্দ নয়। তারা দেখেছেন ওই ঝামেলার সময় বিএসএফের কলজের জোর। তারা বলছেন বিএসএফ আছে, তাদের কোনো ভয় নেই, কিছু হলে সামলে দেব। কলার তুলে বলছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে প্রায় 250 কিলোমিটার বাংলাদেশ লাগোয়া, 0 পয়েন্টে প্রায় গোটা 30 গ্রাম। সেই গ্রামের বাসিন্দারা অবশ্য বাংলাদেশকে ভয় পায় না। দেখেন ওইরকম তো মানে আতঙ্কিতর বিষয় নাই, যেহেতু বিএসএফরা এখানে সক্রিয়ভাবে ডিউটি করতেছে, বুঝলেন। আর আশা করি না ওরকম কোনো ঘটনা ঘটবে। এখানে ভিতরে আপনার মোটামুটি 22 থেকে 23টা ফ্যামিলি আছে। তো ওই পারে যদি ফ্যামিলিরা যদি সুরক্ষিত থাকে, তো সামান্য এই বিএসএফের থাকাকালীন এরকমভাবে মানে কেউ মানে যদি অ্যাটাক করে, এটা কি সম্ভব হবে? জীবনে সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফ বিজিবি ঝামেলা দেখে নিয়েছে এলাকাবাসী। তারা বাংলাদেশকে পাত্তা দিতে নারাজ। চীনা অক্ষে বিপদ থাকলেও শুধু বাংলাদেশ কিচ্ছু না বলছেন স্থানীয়রা। যদি বাংলাদেশ তোমার হচ্ছে চীন বা কেউ সাপোর্ট করে, বাংলাদেশ যে গরিব ধরে নাও যাকে দিবে তার দিকে চলে যাবে। বাংলাদেশ যদি চলে যায় তাহলে বিপদ আছে। আর না শুধু বাংলাদেশকে নিয়ে নেই। কাঁটাতারের ভেতরে যেমন, কাঁটাতারের বাইরেও তেমন থাকেন অনেকে। বেড়া পুরোপুরি দেওয়া হলে আরেকটু নিরাপত্তা বাড়ত বলে মনে করছেন তারা। তবে তাঁদেরও ভরসা বিএসএফ। কিছু সমস্যা অবশ্যই আছে, কিন্তু বিপদে বিএসএফ এই ভরসা ছিল, আছে। ভয় বলতে কি ওই যে পাড়াতে বিএসএফ থাকে রাতেও, কিন্তু এখন তো আবার ডবল করছে, এখানেও ঝুপড়ি করছে, ওখানেও করছে, হ্যালোজেন লাগাচ্ছে। পেহেলগাঁও পরবর্তী সময় অন্যান্য জেলার সীমান্তবর্তী গ্রামগুলো যখন উদ্বেগে, তখন দক্ষিণ দিনাজপুর ওসব আমল দিতে নারাজ। তাদের কাছে বাংলাদেশ শিশু তুল্য। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া বাসিন্দারা তারা বলছেন বিএসএফ আছে, মানে তারা নিশ্চিন্তে রয়েছেন। তার কারণ আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে, কিন্তু গ্রামবাসীদের ওপর কোনো রকম আঁচ আসেনি, এবারেও আসবে না। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। সীমান্ত পারের বাসিন্দারা বারবার বলছেন এমনি বাংলাদেশ বিপদের সেই অর্থে নয়, কারণ বাংলাদেশকে তারা গুরুত্ব দিতে রাজি নয়। এবং এরকম তো বলছেন যে বাংলাদেশ গরিবদের যেদিকে যাবে, যেটাকে টাকা দেবে এই ইউনূস সরকার, যারা বাংলাদেশের আর্থিক সমৃদ্ধি নিয়ে কোনো নতুন কথা বলে না, দেশের উন্নতি নিয়ে কোনো নতুন কথা বলে না। দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধের পরিস্থিতি প্রায়, দেশে একের পর এক বাণিজ্যিক সংস্থান বন্ধ হচ্ছে, দেশের শেয়ার বাজার গোত্তা খেয়ে পড়ছে। তবু বাংলাদেশ ভারত বিরোধিতায় ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারত বিরোধিতা জিগির তুলছে। কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশ যদি হাত মেলায়,
যে খবর দিয়ে শুরু করেছিলাম সেই চেষ্টাটাই বাংলাদেশ করে যাচ্ছে। দেশ বিকিয়ে হলেও ভারতের ক্ষতি করাটাই এই মৌলবাদী সরকারের দস্তুর। চীন আর পাকিস্তান নিয়ে তাই অশুভ অক্ষ গড়ে তোলার চেষ্টায় ইউনুসের সাঙ্গপাঙ্গরা, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। দেখুন, বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে সেই সরকার ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়। আবার বাংলাদেশের একটা জনগণের একটা বিরাট অংশ তারাও কিন্তু ভারতের খুব সদর্থক দৃষ্টিভঙ্গি কারণ নেই। তবে আরেকটা যেটা উদ্বেগের বিষয়, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এরকম যদি একটা অ্যাক্সেস তৈরি হয়, সেই অ্যাক্সেসটাকে যোগ ভারতের পক্ষে কিন্তু বিপদের এবং উদ্বেগজনক। পাকিস্তানের পথেই চলছে বাংলাদেশ। দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই, আর্থিক নিরাপত্তা নেই, তাই ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে টিকে থাকার মরিয়া চেষ্টার এসব কাজে চিন্ত রয়েছে। ধার বাকিতে পায়ের তলায় রেখে দিয়ে জঙ্গি কারবারের কারখানা গড়ার ফন্দি সব। ইউনুসের মতো শিক্ষিতরাও যখন এই সমস্ত ন্যারেটিভেই দেশ বিকোনোর কাজ শুরু করেন, তখন তা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।